সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের অনুসন্ধানমূলক অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড ফলো আপে। আপনাদের সাথে আছি আমি জিও জুবায়ের। দর্শক, দেশের অর্থনীতির প্রাণ এবং বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর। দেশীয় সম্পদের অন্যতম গুরুত্বপূর্ণ এই বন্দর দিয়ে দেশের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগ পরিচালিত হয়। এটি কেবল একটি বন্দর নয়, বরং জাতীয় প্রবৃদ্ধি ও আন্তর্জাতিক বাণিজ্যে দেশের অবস্থানের প্রধান নিয়ামক হিসেবে কাজ করে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে 4টি টার্মিনাল চালু রয়েছে। এই 4টির মধ্যে অন্যতম নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল এনসিটিকে বিদেশি কোম্পানির কাছে ইজারা দেয়াকে কেন্দ্র করে বিভিন্ন মহলের মধ্যে বিরাজ করছে শঙ্কা, উদ্বেগ। কিন্তু কেন? যারা কিছুদিন আগে মাত্র 6-10 বছর আগে আমাদের এটাকে আধুনিকায়ন করা হয়েছে, এখন একটা সেট করা হয়েছে। এই সেট প্রায় 2000 কোটি টাকার মতো এখানে ব্যয় করা হয়েছে। তো এখন এটার টাইমটা চলে যাওয়ার আগেই আপনারা আবার এটাকে তুলে নিয়ে আরেকটা করবেন, তো এটা তো আমাদের জাতির জন্য বিশাল ক্ষতি। অনেক কিছু আছে যেটাকে যদি আমরা ইন্টারনালি রিশাফল করতে পারি, এটার এফিসিয়েন্সি লেভেল বাড়ানো যাবে। সেই জায়গায় হঠাৎ করে আপনার একটা বিদেশি অপারেটরকে ইনভলভ করার বিষয়টা কিন্তু যথেষ্ট প্রশ্ন এবং সন্দেহের সৃষ্টি করেছে। বিদেশিদেরকে দিলে হবে কি, তারা আসবে, আজকে যদি আপনার 1 কোটি টাকা ইনকাম করে, এটা কালকে ওরা ওদের দেশে নিয়ে যাবে। এটাতে আমাদের একটা রেভিনিউ ইমপ্যাক্ট হবে। ঘুষ দুর্নীতি চট্টগ্রাম বন্দরে কাস্টমসে চলতেছে। যদি কাস্টমসের ঘুষ দুর্নীতির 25% টাকা সরকারি কোষাগারে যায়, তাহলে এই বাংলাদেশটা সোনার দেশ হতো। এই অবস্থায় লাভজনক প্রতিষ্ঠান ইন্টেরিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন ব্যবস্থা এত বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আমার যেমন হয়, নির্বাচিত গভর্নমেন্টের ব্যাপারে আমি যেমন স্টেক হোল্ডারদের সমন্বয় করে সময় উপযোগী সিদ্ধান্ত নেবে। চট্টগ্রাম বন্দরটা অনেক লাভজনক প্রতিষ্ঠান, এই লাভজনক প্রতিষ্ঠানটাকে আমি কেন বিদেশিদের কাছে তুলে দেবো? আমাকে সেটা নির্দিষ্ট কারণ দেখাইতে হবে। আমাদের এই চুক্তিতে অনেকগুলো ঝুঁকি থাকবে, এই ঝুঁকিগুলোকে আগে থেকে দেখতে হবে। আপনার পোর্টকে যদি আপনি আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে এটাকে এক্সপোজ করতেই হবে। তো অবশ্যই আমি আমার রেডিমেড বিল্ডিং কেন কন্ট্রাক্টরকে দিব? আমি তো সেই বিল্ডিং দিব যেখানে বিল্ডিংটা নতুন করে বানাতে হবে। এই ডিপি ওয়ার্ল্ডের কাছেই দরপত্র ছাড়া শেখ হাসিনা সরকার এই বিদেশি বন্দরকে তুলে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তা আমরা তো ওই সময়ের অনিয়মগুলোর বিরুদ্ধেই তো মানুষ লড়াই করেছে। ওই সময়ের দুর্নীতি, লুণ্ঠন, এগুলোর বিরুদ্ধে মানুষ লড়াই করেছে। গণ অভ্যুত্থানের পরে যে সরকার, সেই সরকারের কাছ থেকে তো আমাদের প্রত্যাশা ছিল যে সে নিয়ম নীতি অনুযায়ী চলবে, জাতীয় স্বার্থের প্রতি গুরুত্ব দেবে এবং জবাবদিহির মধ্যে থাকবে এবং কোনো রকম বেআইনি কাজ করবে না। কমিশন লোভী তৎপরতা এই সরকারের সময় দেখা যাবে না, এটি তো আমাদের প্রত্যাশা ছিল। প্রিভিয়াস সরকার প্রমিস করে থাকে, সেটা আমারই প্রমিস, সরকারের প্রমিস। সেই প্রমিসগুলোকে আমার বাস্তবায়ন করার দায়িত্ব আমার। তো সেই প্রমিসগুলো আমরা এখন যতটুকু সম্ভব রিজলভ করার চেষ্টা করছি। দর্শক, চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশি অপারেটরদের ইজারা দেওয়ার প্রক্রিয়াটি শুরু করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। অভিযোগ আছে তৎকালীন আওয়ামী লীগ নেতা ও শেখ পরিবারের কিছু সদস্যদের নিজেদের স্বার্থ হাসিলের কারণেই এনসিটি বন্দর ইজারা দেওয়ার প্রক্রিয়াটি শুরু করেছিল। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে বাস্তবায়ন না হলেও বর্তমান সরকারে থাকা কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থে বিগত সরকারের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে বলে অভিযোগ করেন বন্দর সংশ্লিষ্টরা। আসলে কি ঘটছে সেখানে? বিশ্বের উন্নত বন্দরগুলোর সাথে তাল মেলানো, বন্দরের সক্ষমতা বৃদ্ধি, নাকি ব্যক্তি স্বার্থ চরিতার্থ মূল বিষয়? কেন বা উঠছে এত বিতর্ক? এসবেরই বিস্তারিত জানাবো আমাদের আজকের পর্বে। বাংলাদেশের আমদানি রপ্তানিতে বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ চট্টগ্রামের সমুদ্র বন্দর। 4টি বন্দর, তাদের মধ্যে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল বা সিসিটি, জেনারেল কার্গো পার্থ বা জিসিবি এবং রেড সি গেটওয়ে টার্মিনাল RSGT, যা পতেঙ্গা বন্দর নামে পরিচিত।
এর মধ্যে সবচেয়ে লাভজনক অবস্থায় রয়েছে এনসিটি টার্মিনাল। সম্প্রতি এই টার্মিনালকে ইজারার মাধ্যমে বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার কার্যক্রমকে এগিয়ে নিচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সুনির্দিষ্ট বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার ব্যাপারে বিভিন্ন গণমাধ্যম ও সভা সেমিনারে সরকার পক্ষ বলছেন, আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে না আনলে বিশ্বমঞ্চে চট্টগ্রাম বন্দরকে পরিচিত কিংবা এর সঠিক উন্নয়ন হবে না। কেউ কেউ বলেন, বৈশ্বিক সাপ্লাই চেইন চাপ সামলাতে এবং পরিচালনায় দক্ষতা বাড়াতেই বিদেশি অপারেটরদের ইজারা দেওয়ার প্রয়োজন। গত 15-17 বছরে কি ডেভেলপমেন্ট হয়তো এনসিটির জন্য মেশিন আছে, এই মেশিন এখন আউটডেটেড। সিঙ্গেল ট্রেন এখন কেউ ব্যবহার করে না দুনিয়াতে। আমি বারবার চেয়ারম্যানকে বলেছি যে প্যারালাল লিফটার নিয়ে আসুন, যাতে তাড়াতাড়ি দুটো একসাথে নামানো যায়। আপনার পোর্টকে যদি আপনি আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে চান, তাহলে আপনাকে এটাকে এক্সপোজ করতেই হবে। তো ভবিষ্যতে যে বড় বড় টার্মিনাল অপারেটরগুলো আসবে মাতারবাড়িতে, বে টার্মিনালে, লালদিয়াতে এবং আমাদের এই এনসিটি সিসিটি এদিকে আসবে, ওনারা যখন আসবে তখন কিন্তু আমাদের জন্য একটা ওইরকম সিমলেস একটা পলিসি গাইডলাইন থাকতে হবে, যাতে ফরেন অপারেটররা এখানে নির্বিঘ্নে তারা এখানে যেন ইনভেস্ট করতে পারে, অপারেশন করতে পারে এবং বাস্তবসম্মতভাবে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে। গ্লোবাল টার্মিনাল অপারেটর আসবে, সে একটা ক্লিক করে বলবে যে এই কন্টেনারটা অমুক সময় নেওয়া হবে, এই জন্য এই উপরেই আছে। আর আমরা দেখা যাবে যে পিছনে নেওয়া হবে আজকে, ওই কন্টেনারটা যেটা 3 দিন পরে নেওয়া হবে তার উপরে 3টা। তার মানে এটা সরাও, এটা সরাও, এটা সরাও। সরানোর জন্য পয়সা এই কন্টেনারের মালিককে দিতে হবে। কিন্তু এটা যদি উপরে থাকতো তাহলে একবার সরাই আমি তাকে দিতে পারি। বিভিন্ন মহলের সূত্র মতে নিউ মোডিং কন্টেনার টার্মিনাল এনসিটি 2007 সালে নির্মিত হয়, যার প্রাথমিক সক্ষমতা ছিল 1.1 মিলিয়ন TEU। আধুনিক যন্ত্রপাতি ও অবকাঠামো সংযোজনের মাধ্যমে এটি আরও উন্নত ও স্বয়ংসম্পূর্ণ করা হয়েছে। বর্তমানে দেশীয় ব্যবস্থাপনায় টার্মিনালটি বছরে 1.3 মিলিয়ন TEUর বেশি কন্টেনার হ্যান্ডেল করছে, যা তার নির্ধারিত সক্ষমতার চেয়ে বেশি। চট্টগ্রাম বন্দর চলে ইন্টারন্যাশনাল সফটওয়্যারের মাধ্যমে। বাংলাদেশে কি হচ্ছে এটা আমেরিকা জানে, আমেরিকায় কি হচ্ছে সেটা বাংলাদেশ জানে, সিঙ্গাপুর জানে, শ্রীলঙ্কা জানে, মুন্দ্রা পোর্ট জানে। সুতরাং আপনি যদি বলেন যে আমরা আধুনিকরণ নই, তাহলে এটা আমাদের প্রতি একটা অন্যায় ব্লেম দেওয়া হবে। এনসিটি প্রতি বছরে এখান থেকে রাজস্ব আয় করছে প্রায় 1000 কোটি টাকা। যে টার্মিনালটি দেশীয় ব্যবস্থাপনায় ইন্টারন্যাশনাল সফটওয়্যারের মাধ্যমে সফলভাবে পরিচালিত হচ্ছে এবং লাভজনক, সেটি বিদেশি পরিচালনায় হস্তান্তরের প্রয়োজনীয়তা আসলে কতটুকু তা নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। যারা কিছুদিন আগে, মাত্র 6-10 বছর আগে আমাদের এটাকে আধুনিকায়ন করা হয়েছে, এখন একটা সেট করা হয়েছে। এই সেট প্রায় 2000 কোটি টাকার মতো এখানে ব্যয় করা হয়েছে। তো এখন এটার টাইমটা চলে যাওয়ার আগেই আপনারা আবার এটাকে তুলে নিয়ে আরেকটা করবেন, তো এটা তো আমাদের জাতির জন্য বিশাল ক্ষতি। তো এই জন্য আমি বলেছিলাম যে এটা যে সেট আপটা আছে সেটার মধ্যে আপনারা আধুনিকায়ন করার জন্য নতুন আরও সেট করেন, আমার কোনো আপত্তি নেই, ইনভেস্ট করেন। বাট এখানে যারা চাকরি করতেছে তাদের চাকরিটা যেন না যায়। এখানে ধরেন 2000-এর মতো আমাদের অত্যন্ত বিজ্ঞ এবং দক্ষ শ্রমিকরা রয়েছে, তারা যদি চলে যায় তারা কোথায় যাবে? আমাদের পোর্ট অলরেডি একটা প্রফিটেবল মানে একটা সার্কুলেশনের মধ্যে আছে এবং আমাদের এখানে নতুন করে এক্সপানশনের কোনো সুযোগ নাই। এবং এখানে আপনার এটাকে যে আরও বেশি উন্নত করে এটার কর্মদক্ষতা আরও বাড়ানো হবে সেটা নাই, বরং এখানে অনেক কিছু আছে যেটাকে যদি আমরা ইন্টারনালি রিশাফল করতে পারি এটার এফিসিয়েন্সি লেভেল বাড়ানো যাবে। সেই জায়গায় হঠাৎ করে আপনার একটা বিদেশি অপারেটরকে ইনভলভ করার বিষয়টা কিন্তু যথেষ্ট প্রশ্ন এবং সন্দেহের সৃষ্টি করেছে। এই জায়গায় আমরা স্টেক হোল্ডারদের মতামত যেটা নিয়েছি, দেখলাম যে বেশিরভাগ স্টেক হোল্ডার এটার বিপক্ষে। তো এখানে একটা জিনিস রহস্যজনক, সেটা হচ্ছে এই সরকার যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় দেখা যায় যে সে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হওয়া চায়, সে স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ করে, নানা ধরনের সে রিসার্চ করে, সার্ভে করে। এই জায়গায় কেন কারোর সাথে আলাপ না করেই, কোনো স্টেক হোল্ডারদের সাথে পরামর্শ ছাড়াই সে নিজে থেকে এই ধরনের একটা সিদ্ধান্তে গেল কেন? এটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন তোলার অবকাশ আছে এবং আমরা সেটা তুলেছি। সেজন্য আমরা এখনও বলি
যেই প্রসেসে সরকার সেটা যাচ্ছে তারা যাতে স্টেক হোল্ডারদের সাথে কথা বলে। আমাদের যে সক্ষমতা বাড়বে যদি ডিপ সি ফুডটা করা হয়, ডিপ সি পোর্টটা যেমন আপনার মাতারবাড়ি পোর্ট ডিপ সি ফুড করা হচ্ছে, ওইটাকে যদি আরও আমরা উন্নত করি, বিদেশিদেরকে আমরা হ্যান্ডেলিং করতে দিই, আমরা যেটা আছে এটা কেন দিব, ওইটা দিয়ে আমরা ওইটা করে ওইটা দিলে তো আমাদের কয়েকশো গুণ সক্ষমতা বেড়ে যাবে। দেশীয় অপারেটরদের সক্ষমতা নিয়ে কথা বলা হচ্ছে, আমাদের দেশীয় অপারেটররা অনেক সক্ষম। বন্দরের জায়গা বাড়াইতে হবে, এরিয়াটা বাড়াইতে হবে, যাতে করে আপনার টিওসেফগুলো রাখার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা প্রয়োজন। যারা চট্টগ্রাম বন্দর পরিচালনায় দক্ষ আছে, অনেক কোম্পানি আছে, দেশীয় কোম্পানি অনেক আছে। এখানে আমার এখনো কোনো জাহাজ জট নেই, আরো ডেভেলপ করছে। তাহলে কেন আপনি আমার এই চট্টগ্রাম বন্দরকে বিদেশি তৈরি দিতে চাইবেন? নিশ্চয়ই আপনার ব্যক্তিগত কোনো স্বার্থ আছে, সেই স্বার্থকে চরিতার্থ করার জন্য আপনারা সেটা চাচ্ছেন বলে আমরা মনে করি। এই অবস্থায় লাভজনক প্রতিষ্ঠান ইন্টেরিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন ব্যবস্থা এত বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আমার যা মনে হয়। নির্বাচিত গভর্নমেন্টের ব্যাপারে আমি যা মনে করি, স্টেক হোল্ডারদের সমন্বয় করে সময় উপযোগী সিদ্ধান্ত নেবে। এরা কয় 10 বছর 20 বছর টাকা বাড়েনি। টাকায় কি হচ্ছে? চট্টগ্রাম বন্দরের পেমেন্ট ডলারে হচ্ছে। যখন $1 ছিল 16 টাকা, সেই $1 হচ্ছে 122 টাকা। ইতিপূর্বে 2023 সালে চট্টগ্রাম বন্দরের পাশেই নবনির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল সৌদি আরবের কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনালের অধীনে পরিচালনার জন্য দেয়া হয়েছে। গ্যান্ট্রি ক্রেন, প্রয়োজনীয় দক্ষ জনবল ও টার্মিনাল অটোমেশন এখনও পুরোপুরি গড়ে তোলা হয়নি। এই চুক্তিটিতে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন কেউ কেউ। আমি ব্যবসায়ী হিসেবে যতটুকু জানি, আমি আগে সেবা এরকম পাচ্ছি, এখনও সেরকম পাচ্ছি। এর থেকে বেটার কিছু পাওয়ার কোনো সুযোগ আমার কাছে হয় নাই। FCL মানে ফুল একটা কন্টেনার যদি আমি মালামাল ইম্পোর্ট করি, ওইটা আমি যত সহজে বের করতে পারি মানে কাস্টম থেকে রিলিজ হওয়ার পরে, কিন্তু LCL বলে যেটা লুজ কন্টেনার, মানে এক কন্টেনারে যাদের 4-5 কোম্পানির মাল থাকে, ওইগুলো আমরা 1 মাসও এখনও রিলিজ করতে পারতেছি না। যেখানে আপনার পোর্টের যেটা সৌদি আরবকে যেটা দিচ্ছে, টার্মিনাল থেকে অ্যাসেসমেন্ট করার 21 দিন পরে বের করতে পারছি। ওরা বলছে ওদের গোডাউন খালি নাই, ওরা কন্টেনার থেকে গোডাউনে নামাইতে পারতেছে না মাল, তার ফলে আমারগুলো ডেলিভারি দিতে পারতেছে না। তাহলে এটা কি সক্ষমতা বাড়া কি কমার মধ্যে পরে আপনাদের কাছে বিচার দিয়ে দিলাম আমরা। বিদেশি কোম্পানির হাতে দেওয়া হয়েছে, সৌদি আরবের একটা কোম্পানিকে দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় কোম্পানি। সেটার অভিজ্ঞতা ভালো না। তাদের চাইতে অনেক দক্ষতা এবং সক্ষমতা নিয়ে নিউমোরিং কন্টেনার টার্মিনাল পরিচালিত হচ্ছে। সুতরাং বিদেশি কোম্পানিকে দিলেই সক্ষমতা বাড়বে এটা ঠিক না। ইতিমধ্যেই সক্ষমতা আছে, সক্ষমতা বাড়াতে হবে। সেটার জন্য বাধা হচ্ছে কাস্টমস এবং ব্যুরোক্রেসি। সেগুলো তো বিদেশির কাছে দেবে, কাস্টমস কিংবা ব্যুরোক্রেসি। বিদেশিকে দিলেই তো কাজ হবে না, কারণ এখানে জোয়ার ভাটার সমস্যা আছে, কাস্টমস এবং ব্যুরোক্রেসি সমস্যা আছে। আপনি জেনে অবাক হবেন যে পিসিডি কেসে দেওয়া হয়েছে আমাদেরকে নরমালি $18 দেওয়া হচ্ছে পার কিউজ কন্টেইনার বা পার বক্স কন্টেইনার, আর বাকি ওভার স্টেজ থেকে শুরু করে এক্সট্রা বুকার চার্জ সমস্ত কিছু এখানে পিসিডি বুক করতেছে। এটা কোনো দেশপ্রেমিক মানুষ যেমন পিসিডি কে দিয়ে তারা অন্যায় করছে। আমি মনে করি ডিপ্লোমারকেও যদি একই পন্থা দেওয়া হয় বা ডিপ্লোমার যে কোনো পন্থায় দেওয়া হোক, এটা দেশের প্রতি তাদের, আমি মনে করি যে দেশের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন বলে আমি মনে করি। সুতরাং আমার কথাটা হচ্ছে চট্টগ্রাম বন্দরকে কোনো অবস্থাতেই নট অনলি ডিপ্লোমার কোনো বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার কোনো সুযোগই নেই। এবং এখান থেকে তারা এটা করতে চায় 5-7 জন মানুষ তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য এটা করতে চাচ্ছে বলে আমি মনে করি। ঘুরে ফিরে সব মহল থেকে একই প্রশ্ন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের করা বিতর্কিত পরিকল্পনা বাস্তবায়নে কেন মরিয়া বর্তমান সরকার? কেন বিষয়টি জাতীয় স্বার্থে পুনর্বিবেচনা করা হলো না? এসব প্রশ্নের উত্তর জানাবো। দর্শক, চট্টগ্রাম বন্দরের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর একমাত্র উপায় কি বিদেশি অপারেটরদের হাতে বন্দর ব্যবস্থাপনা তুলে দেওয়া, নাকি দক্ষতা বাড়াতে অন্য ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি? এছাড়া বিদেশি অপারেটরদের ইজারা দেওয়ার পেছনে যে শঙ্কা ও উদ্বেগ বিরাজ করছে তার বিস্তারিত তথ্য সহ এই সকল প্রশ্নের উত্তর এবার দেখাবো আপনাদের।
দেশের বেশ কয়েকটি সমুদ্র বন্দর রয়েছে যা উন্নয়নে বিদেশি বিনিয়োগে বাধা নেই বিভিন্ন মহলের, কিন্তু তা না করে দেশের সবচেয়ে লাভজনক ও গুরুত্বপূর্ণ বন্দরের টার্মিনাল এনসিটি বিদেশি অপারেটরদের হাতে দেয়া নিয়ে নানান শঙ্কার কথা জানান ব্যবসায়ী এবং বন্দর সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও রাজনীতিবিদরা। আমরা যারা দেশে ব্যবসা করি, আমার দেশের যারা অপারেটর আছে তারা ব্যবসা করে ওই টাকাগুলা যদি কিছু ইনকাম করে থাকে, দেখা যায় যে সে 5 লাখ 10 লাখ 1 কোটি টাকা ইনকাম করলো, কিন্তু সেই 1 কোটি টাকার সাথে আরও 2 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে বাংলাদেশে ইনভেস্ট করে, বাংলাদেশে আরও কিছু কর্মসংস্থান বাড়ে। কিন্তু বিদেশিদেরকে দিলে হবে কি, তারা আসে আজকে যদি আপনার 1 কোটি টাকা ইনকাম করে, এটা কালকে ওরা ওদের দেশে নিয়ে যাবে। এখন যে সক্ষমতা আছে, এই সক্ষমতার কারণে আমরা আমদানি রপ্তানির যে সুবিধাটা পাই সেটা আরো বিপর্যয়ের মধ্যে পড়বে, আরো জিনিসপত্রের দাম বাড়বে, ব্যবসায়ীদেরও ক্ষতি হবে। এটা কোনোভাবেই বোধগম্য না। যারা বন্দর ব্যবহার করে ব্যবসায়ীরা এটার বিরুদ্ধে, বন্দরের সাথে যুক্ত লোকজন এটার বিরুদ্ধে, আমরা যারা বাইরে আছি নাগরিক হিসেবে আমরা এটার সমস্যাগুলো তুলে ধরছি, কিন্তু তারপরেও সরকার জোর জবরদস্তি করে এটা করতে চাচ্ছে। এটা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের ক্ষতিকর চুক্তি সরকার করতে যাচ্ছে জোর জবরদস্তি করে। এটা অবশ্যই এটা বন্ধ করতে হবে এবং সম্মিলিত ভাবেই এটা প্রতিরোধ করতে হবে। ডিপি ওয়ার্ল্ডকে দরপত্র ছাড়া মানে এই সরকার এই চুক্তিটা করতে যাচ্ছে এবং সেটাও বেআইনি প্রক্রিয়া। নাম পরিচয় গোপন রাখার শর্তে বন্দর সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, 2023 সালে বিগত আওয়ামী সরকারের আমলে মুষ্টিমেয় ব্যক্তিদের স্বার্থ রক্ষার জন্য বন্দরকে বিদেশিদের হাতে দেওয়ার কাজটি শুরু হয় সরকারের সঙ্গে সরকার G2G আলোচনার মাধ্যমে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বন্দর নিয়ে কেন একই পথ অনুসরণ করছেন সে প্রশ্ন তোলেন কেউ কেউ। যখন আমরা ঘাটে আমরা দেখি যে ওই সেখানেই চলে যায় যেখানে সালমান এফ রহমানরা ছিল, ওই যেখানে যেভাবে দেওয়া হয়েছিল ঠিক সেখানেই চলে যায়। সুতরাং আমি মনে করি শেখ পরিবারের এজেন্ডাই কিন্তু এখনো বাস্তবায়ন করা হচ্ছে। কর্ণগুলি যেটা আছে মানে সাবের হোসেন চৌধুরীর জায়গায় এখন বর্তমানে চট্টগ্রাম মধ্যে একজন কর্মকর্তা এটা মানে লিয়াজগুলো মেনটেন করেন। দ্বিতীয়ত হচ্ছে সালমান এফ রহমান ছিল, শেখ হাফিজ ছিলেন, জয় ছিলেন, আমরা জানি শেখ রেহানা ছিলেন, আমরা জানি এইভাবে করেই তারা এটাকে বিক্রি করে দিচ্ছে। তারা যেভাবে চুক্তি করেছে কোটি কোটি টাকা নিয়ে ওখানে ডলার নিয়ে ওখানে ধরা পড়ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদেশের দুবাই আদালতে হাজিরা দেয় নাই, তাহলে সেখানে যে শেখ পুতুলের হাজবেন্ড যে অ্যারেস্ট হয়েছিলেন সেটা এই দেশের মানুষ জানে না? অবশ্যই জানে। এবং সেখানে অফশোর কোম্পানির থেকে টাকা নেওয়া হয়েছিল এবং ডিউ টু মানে এই চুক্তিতে নেওয়া হয়েছিল যে চট্টগ্রাম মধ্যে এনসিটিকে তাদের হাতে তুলে দেওয়া হবে। সুতরাং এটা তাদেরই চুক্তির বাস্তবায়ন, চট্টগ্রাম বন্দরের কতিপয় কর্মকর্তা তাদের সন্তান এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসা কিছু ব্যক্তি ভুল তথ্য প্রদান করে বর্তমান সরকার প্রধানকে ভুল বুঝিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের পথে হেঁটে নিঃস্বার্থ হাসিলের জন্য লাভজনক স্বয়ংসম্পূর্ণ টার্মিনাল এনসিটিকে নির্দিষ্ট বিদেশি অপারেটরদের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ করেন কেউ কেউ। আমি মনে করি যে এটা অর্থনৈতিকভাবে কোনো যুক্তি নাই, প্রাতিষ্ঠানিকভাবেও কোনো যুক্তি নাই। এটা শুধুমাত্র কোনো না কোনো দায়বদ্ধতার কারণে এই সরকার, অন্তর্বর্তী সরকারের দিক থেকে তো আরও যুক্তি নেই, কারণ তারা অস্থায়ী সরকার। এটার যে পরিণতি হবে সেটার দায় দায়িত্ব তো তারা তো চলেই যাবে কয়েক মাস পর এবং তাদের খুঁজে পাওয়া যাবে। ইউনূস সাহেব দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা জোর জবরদস্তি করছে, তারা রীতিমতো হুমকি দিচ্ছে। কি কারণে তাদের এত দায় পড়লো এটা আমি বুঝতে পারি না। কারণ বন্দরের সক্ষমতা বাড়ানোর যে কথাটা বলছে সেটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। চট্টগ্রাম বন্দরকে বিদেশের হাতে তুলে দিয়ে বিদেশি এবং দেশের কিছু মাফিয়াদের এখানে সুযোগ সুবিধা সৃষ্টি হোক এটা আমরা কখনোই চাই না। আমাদের পিপিপি যিনি চেয়ারম্যান ছিলেন তাকে ইতিমধ্যেই ওখান থেকে সরিয়ে দেওয়া হয় প্রকৃত সত্য উপস্থাপন করার কারণে। আশিক চৌধুরী সাহেব শুধু বিনিয়োগ চট্টগ্রাম বন্দরে দেখতেছেন, সারা বাংলাদেশের কোথাও দেখছেন না। কেননা চট্টগ্রাম বন্দর হচ্ছে একটা লাভজনক প্রতিষ্ঠান। আমি দেশপ্রেমিক মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সবিনয় অনুরোধ করবো, আপনি কোনো অবস্থাতে কারো দ্বারা ভাইস্ট হয়ে এই চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বিদেশিদের হাতে তুলে দেওয়া থেকে বিরত থাকার জন্য আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। নাগরিক সমাজের অনেকে মনে করেন এনসিটি পরিচালনার বিষয়ে
দুবাই ভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ইজারার শর্তাবলী এখনো জনসম্মুখে প্রকাশ হয়নি, যার ফলে মূল্যায়ন পুরোপুরি দুরূহ। শেখ হাসিনার সময় যেভাবে দরপত্র ছাড়া নিজেরা সিদ্ধান্ত নিয়ে একটা বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার যে প্রক্রিয়া শুরু করেছিল, সেই একই প্রক্রিয়া, একই সিদ্ধান্ত একই কোম্পানির কাছে দরপত্র ছাড়া এই সরকারও তুলে দিতে চাচ্ছে। কী কারণে শেখ হাসিনার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এই সরকার জোর জবরদস্তি করছে এইভাবে মরিয়া, সেটা তো একটা বড় প্রশ্ন। এবং এটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন হচ্ছে যে এই সরকারের কি কারো কাছে মুসলেকা দেওয়া আছে, কিংবা কারো কাছে কি তাদের একটা কথা দেওয়া আছে, কিংবা কোনো ধরনের বাধ্যবাধকতা আছে? যেই প্রসেসে সরকার সেটা যাচ্ছে, তারা যাতে স্টেক হোল্ডারদের সাথে কথা বলে। এবং এটা কিন্তু বন্দর কিন্তু বাংলাদেশের একটা জাতীয় সম্পদ। আমাদের কক্সবাজার বা আমাদের সিপোর্ট বা আমাদের ডিপ সিপোর্ট, এগুলো হচ্ছে আমাদের একটা সম্ভাবনার জায়গা। সুতরাং এটাতে কিছু করতে হলে পাবলিকলি, ডিরেক্টলি, ট্রান্সপারেন্ট হতে করতে হবে। কোনো ধরনের লুকোচুরি করে মানুষকে অস্বচ্ছতার মধ্যে রেখে এটা করা যাবে না। তারা জানান, বৈশ্বিক অভিজ্ঞতার আলোকে বিদেশি অপারেটর নিয়োগে বন্দরের দক্ষতা বাড়লেও কন্টেইনার চার্জ বৃদ্ধি, দেশের দক্ষ জনবল বিলুপ্তি, কৌশলগত তথ্য ঝুঁকি, আন্তর্জাতিক বিরোধের আশঙ্কা থাকে। আমার রেডিমেড ইনফ্রাস্ট্রাকচারের উপরে, যেখানে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার তারা রেডি করবে না, এখানে সক্ষমতা বা অক্ষমতার বিষয় তো আসতেছে না। তারা যদি আমাদের জন্য ইনফ্রাস্ট্রাকচার করে দিত বা বিভিন্ন আমাদেরকে ফেসিলিটি দিত, আমি জানতে পেরেছি যে এখন যে গভর্নমেন্ট যে টাকাটা পাবে, যেটা আমরা করেছিলাম আমাদের যে লোকালি যখন করা হতো, তার চেয়ে বেশি পেত, মানে এখন তার চেয়ে কম পাবে। তাহলে আমি কেন এই ধরনের একটা কাজ করব এফিসিয়েন্সি বাড়ানোর নামে, দ্যাট টু ভেরি লেস। একটা অন্তর্বর্তী সরকার এমন কোনো চুক্তি করতে পারে না যেটা দীর্ঘমেয়াদী একটা প্রভাব পড়বে সমাজের উপর, অর্থনীতির উপর। সেখানে জনগণের সম্মতি না নিয়ে বরঞ্চ জনগণের সমস্ত যুক্তি, তর্ক, বিশেষজ্ঞ মত সমস্ত কিছুকে অগ্রাহ্য করে বিদেশি কোম্পানির সাথে এত বড় একটা ভয়ঙ্কর চুক্তি করছে, যেটা 30 বছর ধরে এই বোঝা টানতে হবে এবং অর্থনীতির সমস্ত ক্ষেত্র তার জন্য ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যে কিন্তু মাসুল বাড়ানো হয়েছে। তাহলে যে সময় মাসুল বাড়ানো হয়েছে সে সময় দেখা যায় বিদেশি অপারেটর এসে যখন ঢুকবে, তাহলে বেনিফিটটা পুরোটাই তারা সেখানে নেবে। তো এই জায়গাটায় যদি আমরা এটা নিশ্চয়তা পাই, স্পেসিফিক ডাটা যদি আমাদের কাছে থাকে যে আমার এখন যেই প্যারামিটার আছে, এই বিদেশি অপারেটর যুক্ত হলে এই প্যারামিটার আমার এই জায়গায় বাড়বে, এখন যে আমার রেভিনিউ আসতেছে এরপর রেভিনিউ আমার এত বাড়বে, এখন আমার যে সার্ভিসের যে এক্সপার্টাইজ বা সার্ভিসের যে পারফরমেন্স আছে, সার্ভিসের লোটা এতটুকু বাড়বে। এই ধরনের স্পেসিফিক ডিবেট এবং আলোচনা করার পরে যদি গণশুনানির মধ্য দিয়ে আমরা বুঝি যে না, এটা আমার অনেক কিছু যোগ করবে, তাহলে হয়তো এটার ব্যাপারে আমরা একমত হতে পারি। যদি বিদেশি অপারেটরদেরকে যদি দেয়, অনেক বেশি কস্ট বেড়ে যাবে, অনেক বেশি বিদেশিরা আসলে অনেক ট্যারিফ বাড়াইতে হবে। আমরা সম্পূর্ণরূপে অনির্বাচিত সরকার কর্তৃক দেশের সামগ্রিক অর্থনীতিকে অচল অবস্থা সৃষ্টি করে একটা পূর্বশর্ত এবং একটা সুদূর প্রাসারিক চিন্তা থেকেই আমরা এটা সম্পূর্ণ বিরোধী। দর্শক, চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালে বিদেশি অপারেটরদের ইজারা দেয়া নিয়ে চলছে নানা বিতর্ক, যুক্তি। আপনারা তা শুনলেন। বর্তমানে পূর্ণ সক্ষমতা থাকা সত্ত্বেও এবং ইন্টারন্যাশনাল সফটওয়্যার অপারেটর সিস্টেমে বন্দর চললেও কোন কোন খাতের অক্ষমতা ও দুর্নীতির কারণে এই বন্দর আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সক্ষমতা অর্জনে ব্যর্থ হচ্ছে বলে মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা। রাজনীতিবিদরা মনে করেন অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্য দ্রুত সম্প্রসারিত হচ্ছে, আর এই প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চট্টগ্রামের সক্ষমতা বৃদ্ধি প্রয়োজন। তবে এই চ্যালেঞ্জ মোকাবেলা শুধু বিদেশি অপারেটরদের উপর নির্ভর করে না। তাহলে সমাধান কিসে? জানাবো। শুধু বিদেশি অপারেটর আনলেই দক্ষতা ও উন্নয়ন নিশ্চিত হয় না। অবকাঠামো, জনবল এবং সুশাসনের ঘাটতি বন্দরের সক্ষমতা অর্জনের পথে বড় বাধা। আর বন্দরের দক্ষতা বাড়াতে সবচেয়ে দ্রুত বাস্তবায়নযোগ্য পদক্ষেপ হলো কাস্টম সংস্কার। আসলে কোথায় কোথায় সুশাসনের ঘাটতি রয়েছে? কাস্টমসের প্রক্রিয়ায় কি ধরনের জটিলতা, অনিয়ম আর দুর্নীতি চলছে? এ ব্যাপারে ব্যবসায়ী, বন্দর সংশ্লিষ্ট, কাস্টমস কর্তৃপক্ষ এবং বিশেষজ্ঞরা কি বলছেন, তার বিস্তারিত চিত্রই এবার আপনাদের সামনে তুলে ধরব। বন্দরের উন্নয়নে বিদেশি অপারেটরদের ইজারা দেওয়ার সিদ্ধান্তে বহাল সরকার।
তবে বিভিন্ন বিষয় বিবেচনায় এসবের বিরোধিতা করছেন বন্দর ব্যবহারকারী, রাজনীতিবিদ, বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদ সহ বন্দর সংশ্লিষ্টরা। ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে যে চট্টগ্রাম বন্দর দেশীয় প্রতিষ্ঠান কিংবা জাতীয় প্রতিষ্ঠান, আগে একটা প্রাইভেট কর্পোরেট কোম্পানি, পরে নেভি, তারা যেভাবে চালাচ্ছে সেটাও দক্ষতার সাথে চালাচ্ছে। সমস্যা যেখানে আছে সেই সমস্যা দূর করার জন্য কাস্টমস ঠিক করতে হবে, ব্যুরোক্রেসি ঠিক করতে হবে, যোগাযোগ ব্যবস্থা ঠিক করতে হবে। কিন্তু এই ধরনের যে গুরুতর যে সিদ্ধান্তগুলো, যে পোর্ট রিলেটেড হোক বা অন্য যে কোনো রিলেটেড হোক, এগুলো ন্যাশনাল সিকিউরিটি ইনভলভ, ন্যাশনাল রেভিনিউ ইনভলভ, এবং এখানে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ইনভলভ। তো আমি অবশ্যই মনে করি এই ধরনের সিদ্ধান্ত এই সরকারের কার্যপ্রণালী বা কার্যপরিধির মধ্যে পড়ে না। এগুলো অবশ্যই নির্বাচিত সরকারের মাধ্যমে হওয়া উচিত। এগুলো নিয়ে তো প্রশ্ন উঠবে। এবং একটা জিনিস মনে রাখবেন, এখানে যতগুলো চুক্তি হচ্ছে এগুলো কিন্তু পরবর্তী জনপ্রতিনিধিত্বমূলক সরকার বা জনগণ কর্তৃক নির্বাচিত সরকার যে প্রথম সংসদীয় অধিবেশন হবে সেগুলোতে আয়দার রাখতে হবে, নাহলে বাদ দেওয়া লাগবে। তাহলে আমার মনে হয় না বিদেশে এমন কোনো রাষ্ট্র থাকবে যারা এই মুহূর্তে এই ধরনের একটি চুক্তিতে যাবে যে চুক্তিটা আদৌ টিকবে কি টিকবে না, এটি নিয়ে একটি শঙ্কা থেকে যায়। বন্দরে পড়ে থাকা বিধি অনুযায়ী কোনো পণ্য খালাসের পর 30 দিনের মধ্যে আমদানিকারক ডেলিভারি না নিলে তা নিলামযোগ্য হয়ে যায়। এই নিলাম জটিলতায় বছরে ক্ষতি হচ্ছে হাজার হাজার কোটি টাকা। পাশাপাশি বন্দর ইয়ার্ডের বড় অংশ দখল করে থাকায় নতুন কন্টেইনার রাখতেও ভোগান্তি পোহাতে হয়। তৈরি হচ্ছে কন্টেইনার জট। এতে প্রতি বছর প্রায় 750 কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার, এমনটিও জানান কেউ কেউ। চিটাগংয়ের ভিতরে এখনো পর্যন্ত প্রায় 10,000 টিউজ কন্টেইনার এখনো চট্টগ্রাম বন্দরের জায়গাকে দখল করে রেখেছে, যার প্রতি স্কোয়ার ফিটের মূল্য কত আপনি নিশ্চয়ই হিসাবটা ইতিমধ্যে আপনি পেয়েছেন। ইতিমধ্যে বন্দর কর্তৃপক্ষ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি 19টি বিপজ্জনক পণ্য সমৃদ্ধ কন্টেইনার ধ্বংস করে কাস্টমস কর্তৃপক্ষ। এনবিআরের এক বিবৃতিতে জানানো হয়, চট্টগ্রাম বন্দরের সার্বিক নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সব সংস্থার সহযোগিতায় বন্দরে পড়ে থাকা বিপজ্জনক পণ্যগুলো জরুরি ভিত্তিতে পর্যায়ক্রমে ধ্বংস করার কাজ চলমান থাকবে। শুধু তাই নয়, বারবার যোগাযোগ করার পরেও চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশি অপারেটরকে দেওয়ার ব্যাপারে সরকার সংশ্লিষ্ট কারো বক্তব্য মেলেনি। তবে চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদকে বিদেশি অপারেটরদেরকে ইজারা দেওয়ার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেন এই রাজনীতিবিদ। বন্দর কিন্তু বাংলাদেশের একটা জাতীয় সম্পদ। কোনো ধরনের লুকোচুরি করে মানুষকে অস্বচ্ছতার মধ্যে রেখে এটা করা যাবে না। আদার দিন মানুষ তো মনে করবে যে স্বৈরাচার বা ফ্যাসিবাদের পতন হয়েছে, ঠিক আছে, কিন্তু ফ্যাসিবাদী মানে ডিপি ওয়ার্ল্ডের সাথে যে প্রসঙ্গটা তৈরি হয়েছে বা এসেছে, এটাকে ওইভাবেই সেটেল করতে হবে। আদার দেন মানুষ মনে করবে যে এখানে বড় ধরনের ডিল হয়েছে এবং এই ডিলিংয়ে শুধু আমাদের একটা গণ অভ্যুত্থান হয়েছে, বাকি সব কিছু ওই ফ্যাসিবাদীর হিসাবেই সব কিছু চলছে। সুতরাং এখানেও আমি মনে করি স্বচ্ছতার জবাবদিহিতা এবং প্রপার ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে সমাধান হওয়া দরকার। বন্দরকে বিদেশি অপারেটরদের হাতে দিলেই চ্যালেঞ্জ মোকাবেলার সমাধান হবে তা মনে করার কোনো কারণ নেই, বরং এর জন্য প্রয়োজন সমন্বিত বহুমাত্রিক রোডম্যাপ বলে জানালেন টিআইবির প্রধান নির্বাহী। বন্দর অপারেশন আর কাস্টমসের যে অংশটা, পুরো সার্বিক আমদানি রপ্তানির যে ইকোসিস্টেম, এটার থেকে একটা ক্যারেক্টার থেকে আলাদা করে দেখার সুযোগ নেই। কাজে আমরা যদি ডিপি ওয়ার্ল্ডকে হোক যে কোম্পানিকে এখন দেই না কেন, কাজটা যদি দেওয়া হয় তাতেই বন্দরের এফিসিয়েন্সি বেড়ে যাবে, এটা ভাবার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে মূল ভূমিকাটা হচ্ছে কাস্টমসের। সেই জায়গায় আসলে আমার বক্তব্য যেটা হবে যে এটা উচিত ছিল, সরকারের এখন উচিত হবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে, এটাকে ইমপ্লিমেন্ট করার আগে যারা স্টেক হোল্ডার অংশীদার তাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তটা নেওয়া। কিন্তু তার হচ্ছে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমাদের এই যে কাস্টম সার্ভিস, এই ব্যবস্থাপনাটাকে পুরোপুরি যদি ঢেলে সাজানো না হয়, সম্পূর্ণ ডিজিটাইজ করা না হয় এবং এটাকে এটার মধ্যে যে বেস্টেড মানে কী বলে যে স্বার্থান্বেষী যোগসাজস্যের দুর্নীতি আছে সেটা নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে আমরা যত কথাই বলি না কেন বর্তমান ব্যবস্থাও কাজ ফল দিচ্ছে না এবং যেটা এখন প্রস্তাবিত ব্যবস্থাটা কোনো সুফল দেবে সেটা মনে করি না। বরং এটার কারণে কিন্তু অর্থ পাচারের একটা বিশাল চ্যানেল হচ্ছে আমাদের কাস্টমস। পুরো বন্দর কেন্দ্রিক এবং বন্দরের সেবা কেন্দ্রিক ইনক্লুডিং কাস্টমস, এটার মধ্যে যারা জড়িত সরকারের কর্তৃপক্ষ, কাস্টমস অথরিটি তথা এনবিআর সরাসরি এবং তাদের যে গোয়েন্দা ইউনিট এবং কাস্টমস ইউনিট এগুলো সহ বন্দর কর্তৃপক্ষ, বন্দর অপারেশনে যারা জড়িত
তাদের সহ এবং যারা সার্ভিসটা নিচে ইম্পোর্ট এক্সপোর্ট করছে তাদের প্রতিনিধি এবং ইম্পোর্ট এক্সপোর্টের সাথে জড়িত যে সমস্ত কি বলে যেন এক্সপার্ট সার্ভিস যারা প্রোভাইড করে তাদেরকে সংশ্লিষ্ট করে পুরো বিষয়টাকে এক ধরনের কৌশল, দীর্ঘমেয়াদী, স্বল্প মধ্যম দীর্ঘমেয়াদী কৌশল প্রদান করা উচিত। বন্দর কীভাবে পরিচালিত হবে সেটা একটা স্ট্র্যাটেজাইজ করা। তার মধ্যে যদি সুপারিশ থাকতো যে হ্যাঁ এটা বিদেশ থেকে অপারেটর নিয়ে এসে বন্দর অপারেট করতে হবে, তখন সেই ক্ষেত্রে যেটা দরকার ছিল বা দরকার হবে সেটা হচ্ছে যে ওপেন টেন্ডারের মাধ্যমে সেটার প্রসেস যাওয়া, উইদাউট গোয়িং ইনটু হেড হান্ট বা কী বলে যে কোনো স্বার্থের দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত হয়ে কোনো বিশেষ কোম্পানিকে হাতে হস্তান্তর করা। এইটা কোনো এটা তো ব্যক্তিগত কেনাকাটা না, এটা রাষ্ট্রের জন্য। কাজে এখানে ওপেন প্রসেস ছাড়া ওপেন কম্পিটিটিভ লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে প্রসেসের প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা উচিত। একই সাথে দুর্নীতিগ্রস্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করার কথাও বলেন তিনি। সেটা বন্দরের চেয়ারম্যানই হোক, অন্য যে কোনো ব্যক্তি হোক, কেউ আইনের মধ্যে নয়। যারা যদি কোনো প্রকার অনিয়মের সাথে, দুর্নীতির সাথে, বিশেষ করে দুদকের ক্ষেত্রে, দুদকের ম্যান্ডেট তো স্পেসিফিক হচ্ছে কারাপশনের বা দুর্নীতির সাথে যারা জড়িত তাদেরকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ব্যক্তির পরিচয় অবস্থানের ঊর্ধ্বে থেকে আইনগতভাবে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে কোনো প্রকার প্রভাবমুক্ত থেকে। বন্দরের সক্ষমতা বাড়াতে শুধু বিদেশি অপারেটরদের উপর নির্ভরতা যথেষ্ট নয়, বরং কাস্টমস ব্যবস্থাপনার জটিলতা, অনিয়ম এবং দুর্নীতির কারণে সৃষ্ট কন্টেইনার জট নিরসন করা এবং সুশাসন প্রতিষ্ঠা করাই সবচেয়ে দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বাস্তবায়নযোগ্য পদক্ষেপ। এমনটি মনে করেন বন্দর ব্যবহারকারী ও বিভিন্ন মহল। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এই বন্দরের ভবিষ্যৎ নির্ধারণে যে কোনো পদক্ষেপ যেন স্বচ্ছ, জনস্বার্থমূলক এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের সহায়ক হয়, এমনটাই প্রত্যাশা আমাদের। আপনার চারপাশে ঘটে যাওয়া সমাজের নানান অসঙ্গতি, অনিয়ম, অপরাধ, দুর্নীতির সঠিক চিত্র তুলে ধরবে ক্রাইম অ্যান্ড ফলো আপ। এরকম কিছু দেখলে বা জানা থাকলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে, ইমেলও করতে পারেন এই ঠিকানায়। আজ বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মনে রাখবেন অসঙ্গতি যেখানে, ক্রাইম অ্যান্ড ফলো আপ সেখানে।